নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে অর্জুন সিং কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে নাম লেখালেন ঘাসফুল শিবিরে। তৃণমূলে যোগ দিয়েই নিশানা করলেন বঙ্গ বিজেপিকে। জবাব দিতে দেরি করেনি পদ্ম শিবির। সালের 14 মার্চ তৃণমূলের সঙ্গে 21 বছরের সম্পর্ক চুকিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। 2022-এর 22 মে 3 বছর পর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে অর্জুন। মমতা ব্যানার্জির নির্দেশেই অভিষেক ব্যানার্জি হাত ধরে ভারতীয় জনতা পার্টি ছেড়ে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। এই ঘরটা তৈরি হওয়ার দিন থেকে আমি ছিলাম। অর্জুন সিংয়েরও একাধিক ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে এবং কেসে জর্জরিত, প্রশাসনিক চাপ এবং অত্যাচার সেটা উনি সহ্য করতে পারছেন না, তাই সারেন্ডার করেছেন। পাট শিল্প ইস্যুতে সম্প্রতি সুর বদল। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধেই সরব হন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তখন থেকে জল্পনা, সেই জল্পনাই রবিবার সত্যি হলো। ভাটপাড়া থেকে আলিপুরের 5 তারা হোটেল, সেখান থেকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, ফের তৃণমূলে অর্জুন সিং। মাঝখানে কিছু ভুল বুঝাবুঝিতে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যাই। এসেছিলেন স্বাগতম, যাচ্ছেন টাটা। ভারতীয় জনতা পার্টি নিজের জায়গায় আছে। बंगाल में जमीन स्तर पर जो नहीं लड़ाई लड़ेगा, सिर्फ एयर कंडीशन घर में बैठकर फेसबुक से राजनीति नहीं होती है। और इसीलिए बंगाल बीजेपी का दिनों दिन जो ग्राफ गिर रहा है उसका यही कारण है। উনি কি তাই করেছিলেন নাকি? উনি এতগুলো কেস খেলেন কি করে? যদি ফেসবুকে রাজনীতি করতাম 200 জন কর্মীকে হত্যা করা হলো কেন? যারা বাংলার ক্ষমতার সঙ্গে অত্যাচারের সঙ্গে নিজেকে যুক্ত করে দেন, অত্যাচার সইতে পারেন না, তারা কি বললেন খুব একটা গুরুত্বপূর্ণ নয়? দীর্ঘদিন ধরে যে জুটের সমস্যা, যিনি মন্ত্রী ছিলেন তাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি। টিএমসিতে গেলে পাট শিল্প বাঁচবে, টিএমসি বাঁচবে কিনা ঠিক নাই। আর যদি তাই বাঁচাতে পারতেন তাহলে নেত্রীকে ছেড়ে এসেছিলেন কেন? বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছেড়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন অর্জুন সিং। কি করবেন? তিনি কি ব্যারাকপুরের সাংসদ পদ ছাড়বেন? নাম না করে অর্জুন নিশানা করলেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে। তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে দুজন সাংসদ এখনো আছেন যিনি বিজেপি করছেন, তারা রিজাইন করুন। আমি 1 ঘন্টা লাগবে না, সেই রিজাইন করে দল যেই ডিসিশন দেবে 1 সেকেন্ডের মধ্যে সেই ডিসিশন পালন। অর্জুন দা আজকে আমি মনে করি রাজনৈতিক মৃত্যু ঘটল। 2019 লোকসভা ভোটে বিজেপির টিকিটে ব্যারাকপুরের সাংসদ হন অর্জুন সিং। 21-এর বিধানসভা ভোটে সেখানে সবুজ ঝড়। ব্যারাকপুরের 7টি আসনের মধ্যে মাত্র একটিতে জয়ী বিজেপি। শুধুমাত্র ভাটপাড়ায় জেতেন অর্জুন পুত্র পবন সিং। চলে আসবে, শরীর খারাপ আছে, এই জন্য আসিনি, না আজকে ও আসছে। অর্জুনের দল বদল, ভাটপাড়াতেও ভোল বদল। গেরুয়া সরিয়ে ভাটপাড়া সবুজ। নিউজ 18 বাংলা। অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে। অর্জুনের খাস তালুক ভাটপাড়া ও গেরুয়া থেকে সবুজ। ভাটপাড়ার ভোল বদল। রবিবার দুপুরে ভাটপাড়ায় বিজেপির অফিসে অর্জুন সিং এর সাংবাদিক বৈঠক। বিজেপি সাংসদের মুখে দল ছাড়ার কাউন্টডাউন। অর্জুনের পেছনে তখন নরেন্দ্র মোদী, অমিত শাহের ছবি, পদ্ম প্রতীক। যখন যুদ্ধ শুরু হয় বা যুদ্ধ শেষ হয়, কি কাউন্টডাউন শুরু হয়েছে বা কাউন্টডাউনের শেষের কাউন্টডাউন শুরু হয়েছে। এর মাত্র কয়েক ঘন্টা পরেই দল বদল, রং বদল। রবিবার বিকেলে
তৃণমূলে অর্জুন সিং। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের মানে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। অর্জুনের দল বদল, অর্জুনের খাসতালুক ভাটপাড়াতেও ভুল বদল। অর্জুন তৃণমূলে যোগ দিতেই ভাটপাড়ায় বিজেপির অফিস থেকে পদ্ম পতাকা খোলা শুরু হয়ে যায়। সরিয়ে দেওয়া হয় মোদি শাহের ব্যানার, লাগানো হয় তৃণমূলের পতাকা। কিছুক্ষণ আগেও এখানে ছিল বিজেপির সমস্ত পতাকা, কিন্তু সমস্ত পতাকাগুলোকে খুলে এখন কিন্তু সেখানে জলজল করছে টিএমসির তৃণমূলের পতাকা। অর্জুন সিং এর খাস তালুক ভাটপাড়া। তৃণমূলের টিকিটে এই কেন্দ্র থেকে তিনি 4 বারের বিধায়ক। এখন বিধায়ক তার ছেলে পবন, বিজেপির বিধায়ক। তিনিও বাবার পথেই। ভাটপাড়াতেও তাই ভুল বদল। দুপুর পর্যন্ত গেরুয়া, বিকেলে ফুটল সবুজ ফুল। নিউজ 18 বাংলা। ভাটপাড়া দাপুটে নেতা, লম্বা রাজনৈতিক ক্যারিয়ার। গত লোকসভা ভোটের মুখে ফুল বদল, 21 বিধানসভা ভোটের 1 বছর পরে ফের লক্ষ্য বদল। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন অর্জুন সিং। তৃণমূল থেকে বিজেপিতে, আবার বিজেপি থেকে তৃণমূলে। রাজনীতিতে সবকিছু সম্ভব। প্রায় 30 বছরের রাজনৈতিক ক্যারিয়ার। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি। কংগ্রেসের টিকিটে 1995 সালে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর হন। 1998 সালে যোগ দেন তৃণমূলে। 2001 সালে ভাটপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের বিধায়ক হন। এরপর টানা 2019 সাল পর্যন্ত ভাটপাড়ার বিধায়ক। 2010 থেকে 2019 ভাটপাড়া পুরসভার কাউন্সিলরও নির্বাচিত হন। এই 10 বছর ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানও ছিলেন অর্জুন সিং। 2019 সালে লোকসভা ভোটের মুখে ফুল বদল করেন অর্জুন সিং। ঘাসফুল ছেড়ে হাতে তুলে নেন পদ্ম ফুল। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়ান অর্জুন সিং। ভোটের দিন নেমে পড়েন ময়দানে। সেদিন ভোটের ব্যারাকপুর গরম, দফায় দফায় গোলমাল, কখনো বচসা, কখনো দৌড়। 2019 সালে ব্যারাকপুরের সাংসদ নির্বাচিত হন অর্জুন সিং। এরপর 2021 বিধানসভা ভোট। নিজের ছেড়ে আসা কেন্দ্র ভাটপাড়ায় ছেলে পবন সিংকে প্রার্থী করেন অর্জুন। গত বছর বিধানসভা ভোটে ভাটপাড়ায় তুলকালাম। সেদিনও ময়দানে নামেন অর্জুন সিং। ভাটপাড়া থেকে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন অর্জুন পুত্র পবন। বিজেপিতে যাওয়ার পর থেকে নানা ইস্যুতে বারবার তৃণমূলকে নিশানা করেছেন অর্জুন সিং। বারবার তার খাসতালুক ভাটপাড়া এবং ব্যারাকপুর উত্তপ্ত হয়েছে। এহেন অর্জুনেরই সম্প্রতি সুর বদল। পাটশিল্পের ইস্যুতে মোদী সরকারের মন্ত্রীকেই নিশানা করেন বিজেপি সাংসদ। মমতাকেও আন্দোলনে নামার ডাক দেন। এতেই জল্পনা বাড়ছিল, তাহলে কি এবার অর্জুনের ঘর ওয়াপসি? রবিবার সকালে অর্জুনই সেই ইঙ্গিত দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন থেকে দল গঠন করেছিলেন তার আগে থেকে ওনার সঙ্গে আমি কাজ করেছি। রাজনীতিক পরেও একটা সম্পর্ক থাকে। হয়তো আমরা ক্যামেরার সামনে অনেক কিছু বলি, আর কিন্তু সম্পর্কটা থাকে। কংগ্রেস দিয়ে শুরু, তারপর তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এবার বিজেপি ছেড়ে ফের তৃণমূলে। অর্জুনের আবারও লক্ষ্য বদল। নিউজ 18 বাংলা। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। শুভেন্দু অধিকারীকে হুমকি। শুভেন্দু অধিকারীকে কাঁথিকে ঢুকতে দেব না, কাঁথিতে ঢুকলেই সিআরপিএফ এর সামনে শুভেন্দুকে মারবো। মোদি শাহ শুভেন্দুকে বাঁচাতে পারবে না। প্রকাশ্য সভায় শুভেন্দুকে মারের হুঁশিয়ারি তৃণমূল নেতার। হুঁশিয়ারি কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির। শুভেন্দুজিকে যদি ভাবেন আমাদের ভদ্রতা, আমাদের সৌজন্যতা যদি দুর্বলতা ভাবেন, ভুল করবেন। কাল চাইলে কাঁথিতে আপনাকে ঢুকতে দিতাম না। আপনার যদি দম থাকে 15 মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে কাঁথি শহরে বেরিয়ে আসুন, কত বড় বাপের বেটা দেখবো। এরপরে যদি মাত্রা অতিক্রম করেন সিআরপিএফ এর সামনে ধরে মারবো। নরেন্দ্র মোদী, অমিত শাহের বাপের ক্ষমতা থাকলে
এখন আর কিছু হাইকোর্টের বিচারপতিকে কিনে রেখেছে টাকা দিয়ে, শুভেন্দু অধিকারী যে কিছু করা যাবে না। একটা কথা আছে না, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। শুভেন্দু দাকে তার নিজের ঘরে ঢুকতে দেবে না। শুভেন্দু দাকে এখন যে বলবে সে ভাববে টিএমসির মমতা ব্যানার্জি ওনাকে পুরস্কৃত করবে। এখানেও কিছুদিন আগে হয়েছিল, আমাকে একজন গালাগালি দিল, তাকে গিয়ে ডেকে 1000 টাকা তাকে পুরস্কার করেছে অসুদিন আগে গালাগালি দেওয়ার জন্য। প্রকাশ্যে বলো, তুমি যদি হাইলাইটস হতে পারো, তোমার যদি দম থাকে তুমি বলতে পারো, তাহলে তুমি পোস্ট পাও। ঢুকতে দেওয়ার মতো লোকই থাকবে না, এই অবস্থা হবে। রোয়িং অনুশীলনের সময় 2 পড়ুয়ার মৃত্যু। বোটে থাকা বাকি 3 জন সাঁতরে ফিরে এলেও 2 পড়ুয়া কেন পারল না? দুজনেই তো ভালো সাঁতার জানতো। এই মৃত্যুর দায় কার? এ নিয়ে চাপানুতোর চরমে। সাধুকা এবং সৌরদীপ চ্যাটার্জি, এই 2 নাবালক গতকাল ঠিক রবীন্দ্র সরোবরের এই জায়গাতেই তারা এখানে রোয়িং করছিলেন এবং আচমকাই ঝড়ের সময় সেই বোট উল্টে যায় এবং তার ফলেই তারা তলিয়ে যায়। শনিবার বিকেলে রবীন্দ্র সরোবরে রোয়িং অনুশীলনের সময় কালবৈশাখী। বোট উল্টে সাউথ পয়েন্ট স্কুলের 9ম ও 10ম শ্রেণীর পড়ুয়ার মৃত্যু। আমাদের রোয়িংয়ে এক্স্যাক্ট এজ যদি স্টার্ট করা মনে করেন, সেটা আমরা মনে করি 8 to 9। এটা ইন্টারন্যাশনালিও রিকমেন্ডেড, বাট দে শুড নো সুইমিং। সুইমিং ইজ সব দিয়ে দরকারি হয় সুইমিং এখানে। অনেকেরই প্রশ্ন, কালবৈশাখীর সতর্কবার্তা সত্ত্বেও কেন রোয়িং এর অনুমতি দেওয়া হলো? ঝড় দেখেও কেন অনুশীলন বন্ধ করা হয়নি? রেস্কিউ বোট তুলে দেওয়া হলেও বিকল্প ব্যবস্থা কেন রাখা হয়নি? ডিজেল বা পেট্রোল বোটে দূষণের সমস্যা হলে কেন ব্যাটারি চালিত রেস্কিউ বোট ছিল না? একটা রেস্কিউ বোট থাকা অত্যন্ত দরকার। লেকে পেট্রোলের বোটের বিরুদ্ধে আমিও। বাচ্চার জীবন বেশি না মাছের জীবন বেশি? একটা রেস্কিউ বোট থাকলে মাছ মারা যাবে না যদি আমি এমার্জেন্সিতে এটাকে ইউজ করি। যেহেতু আমাদের বলা হয়েছে কেএমডিএ থেকে যে ফলো বোট ইউজ করবেন না, সেহেতু আমরা ফলো বোট রাখিনি। এবং এটা সত্যি যে আজকে যদি ফলো বোট থাকতো, এই দুটো বাচ্চার জীবন বাঁচার চেষ্টাও তো নয়, বাঁচতো। দুটো ছেলে মারা গেছে, এটা খুব দুঃখজনক ঘটনা। যারা জলে নামবে তাদের লাইফ জ্যাকেট পরাটা ম্যান্ডেটরি। দ্বিতীয়ত, এত ঝড় জল, এত তীব্র বেগে ঝড় আসছে, তা সত্ত্বেও সন্ধ্যেবেলা বিকেলবেলা বাচ্চাদের কেন জলে নামতে দেওয়া হলো? 2 পড়ুয়ার মৃত্যু ঘিরে এভাবেই চাপানুতোর চরমে। নিউজ 18 বাংলা। রোয়িং প্রতিযোগিতার ফাইনালে আর নামা হলো না সৌরদীপ ভূষণের। আজই ছিল ফাইনাল। তার আগে শনিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু সাউথ পয়েন্টের 2 ছাত্রের। শনিবার বিকেলে কলকাতায় কালবৈশাখী, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার। এই দুর্যোগের সময় রবীন্দ্র সরোবরে আরো 3 বন্ধুর সঙ্গে রোয়িং অনুশীলন করছিলেন সাউথ পয়েন্ট স্কুলের 9ম এবং 10ম শ্রেণীর পড়ুয়া ভূষণ সাধুকা এবং সৌরদীপ চট্টোপাধ্যায়। ঝড়ে উল্টে যায় তাদের বোট। বাকি 3 জন সাঁতরে ফিরে এলেও ভূষণ ও সৌরদীপ তলিয়ে যায়। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, তখন কক্স বললো যে তাড়াতাড়ি যে প্যাডেল কর। হঠাৎ একটা এমন ঝড় শুরু হলো, এমন হাওয়া দিচ্ছে, পুরো বোট উল্টে গেল। আমি দেখেছি আমরা 4 জন একসাথে সাঁতার কাটা শুরু করেছি। তারপর আমি যখন ওদেরকে দেখতে পাচ্ছি না, আমি বলেও ছিলাম যে ওদের 2 জনকে কিন্তু 2 लोग अभी तक उठा नहीं है, पानी के अंदर है। তখন বলছে যে वो लोग स्विमिंग जानते हैं ना। तो আমি বললাম হ্যাঁ। তো বলছে যে তো ফির উঠে গিয়া। পরে দুজনের দেহ উদ্ধার হয়। মেঘটা উঠেছে, তখন তো ওকে একটু খেয়াল করা উচিত ছিল না?
তখন তো ওকে তো এ করেনি, ওকে নাকি নামিয়ে দিয়ে চলে গেছে। যখন মেঘ উঠেছে তখন ওকে নাকি নামিয়ে দিয়ে পালিয়েছে। ভূষণ সাধুকা সাউথ পয়েন্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্র, বাড়ি ঢাকুরিয়ার ঝিল রোডে। সৌরদীপ চট্টোপাধ্যায় সাউথ পয়েন্টেরই দশম শ্রেণীর পড়ুয়া, বাড়ি রাজা বসন্ত রায় রোডে। শনিবার আন্তঃস্কুল রোয়িং প্রতিযোগিতার সেমিফাইনালে যেতে সৌরদীপরা, রবিবার ছিল ফাইনাল, তার জন্যই চলছিল অনুশীলন। ফাইনালে আর নামা হলো না দুই পড়ুয়ার। অত বড় একখানা কালকে ঝড় বৃষ্টি হলো, মানে দ্বিতীয় আমফান প্রায়, সেখানেতে ওয়ার্নিং ছিল, মানে সারা দিনই ঘোলাটে আকাশ ছিল, তারপরেও তারা অ্যালাউ করলো যে এই ছেলেগুলোকে নামাতে। যথেষ্ট ভালো সুইমার ও, মানে ও ক্যালকাটা স্পোর্টস ক্লাবে 1 বছর, সাদার্ন অ্যাভিনিউ সুইমিং ক্লাবে 2 বছর। তা সত্ত্বেও মানে ঝড়ের মধ্যে ঢেউয়ের সাথে পারা মুশকিল। ওখানে যদি স্পিড বোট থাকতো হয়তো এরকম হতো না। ক্যালকাটা রোয়িং ক্লাবেই অনুশীলন করতেন সাউথ পয়েন্টের এই দুই পড়ুয়া, দুজনেই দক্ষ সাঁতারু। তারপরেও কিভাবে বোট উল্টে জলে ডুবে মৃত্যু, এর দায় কার, কোথায় গাফিলতি? উত্তর পাচ্ছে না সাধুকা এবং চট্টোপাধ্যায় পরিবার। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। এবার পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখবো। হোগলা বন থেকে একসঙ্গে উদ্ধার প্রায় 1000 তাজা বোমা। বিজেপি নেতার বাড়ির কাছ থেকে বোমা উদ্ধারের জোর শোরগোল পূর্ব মেদিনীপুরের ময়নায়। এত বোমা কোথা থেকে এলো, তৃণমূল বিজেপির তরজাতুঙ্গে। ফাঁকা জমিতে একের পর এক বোমা বিস্ফোরণ। রবিবার এভাবেই কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের ময়না। বিধানসভা ভোটের আগে এবং পরে অশান্তির অভিযোগ, এ নিয়ে তৃণমূল এবং বিজেপি একাধিকবার একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলেছে। পূর্ব মেদিনীপুরের সেই ময়নাতেই এবার প্রচুর বোমা উদ্ধার। বাগচার গড়ামাহাল এলাকায় বিজেপি নেতা নারুগোপাল মণ্ডল এবং সঞ্জয় তাঁতির বাড়ির কাছে হোগলা বন। স্থানীয়দের দাবি, শনিবার এই হোগলা বন কাটার সময় স্টিলের ক্যান নজরে আসে। পুলিশকে খবর দেওয়া হয়। বন থেকে উদ্ধার হয় একটি ক্যান এবং 12টি ড্রাম, সবকটিতে ঠাসা বোমা। खबर मिला था इधर बॉम्ब पड़ा हुआ है। अभी तक करीब 500 to 600 numbers of bombs have been found out. একসঙ্গে প্রায় 1000 বোমা। কোথা থেকে এলো এত বোমা? বিজেপি তৃণমূল চাপানুতোর তুঙ্গে। এত বোমা উদ্ধার হবে আমি ভাবতে পারি না। এবং টিএমসি সারাক্ষণ বলে আছে বিজেপির কাজ, বিজেপির কাজ। ওখানে টিএমসি বলে কেউ নেই। আর যদি টিএমসি বলে কেউ নেই, তো তাহলে বিজেপি কি নিজেদের ঘরে নিজেরা বোমা মারবে বলে বোমা বানাচ্ছিল? তারা বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত তৈরি করতেছে। সেটা বাচ্চারা একটা অশান্ত করার চক্রান্ত নেই। পঞ্চায়েত নির্বাচনের আগে একটা বিরাট একটা আগ্নেয়াস্ত্র ভান্ডার করছিল, সেটা পুলিশ প্রশাসনের সহযোগিতা আজকে সেটা উদ্ধার হয়েছে। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো। বোমাগুলি এলাকার ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। ময়না থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। দাম কমলো পেট্রোল ডিজেলের, এ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর 1 ডজন টুইট। টুইটারে নির্মলা সীতারামন জানিয়েছেন, পেট্রোল ডিজেলে উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলে উৎপাদন শুল্ক কমানো হয়েছে লিটারে 8 টাকা, ডিজেলে 6 টাকা। এর জেরে লিটার প্রতি পেট্রোলের দাম কমলো 9 টাকা 50 পয়সা এবং ডিজেলের লিটারের প্রতি দাম কমলো 7 টাকা। আর নির্মলা সীতারামনের দাবি, এর জেরে বছরে 1 লক্ষ কোটি টাকা আয় কমবে কেন্দ্রের। আগেরবার যেসব রাজ্য কমায়নি তাদেরও কর কমানোর আর্জি জানান নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আরো ঘোষণা, উজ্জ্বলা যোজনায় বছরে 12টি সিলিন্ডারে মিলবে ভর্তুকি, প্রতি সিলিন্ডারে 200 টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। ওয়েলকাম বলবো, থ্যাংক ইউ বলবো। মানে কতটা সুবিধা হবে? 40% 50% সুবিধা হবেই। অনেকটাই সুবিধা হবে, কেন কি পেট্রোলের দাম যেরকম ভাবে বাড়ছে সেই অনুযায়ী তো আয় বাড়ছে না, তো সেই অনুযায়ী যদি কমে দাম তাহলে পরে তো অনেকই সুবিধা হবে। ফ্যাক্ট কমুক আর কি করবো, করলে তো ভালো না। জীবন কোনোদিন কমেনি, খালি বেড়েই গেছে। আর দিন তো 120 টাকা হয়ে গেল পেট্রোল বাড়তে বাড়তে। একটু তো সুবিধা হবে আমাদের। ধরো 10 লিটার বাঁচাতে গেলে 70 টাকা কম লাগবে, তো একটু তো সুবিধা হবে। পেট্রোলটা যদি মোটামুটি 100-র নিচে আসে তাহলে খুবই ভালো হয়, অন্তত আমরা ভাড়া কাটতে পারি, এরকম লস খেতে হয় না গাড়ি নিয়ে। कोई फायदा नहीं है।
जहाँ 100 रुपया था वहाँ 7 रुपया कमा है तो क्या फायदा है। মানে কতটা আর সুবিধা হলো সেই হিসাব মতো যে দামটা ছিল সেই দামটাই তো ধরা রইলো, তার থেকেও একটু পয়সা বেশি আছে। যদি মনে করতাম যে এটা 100 টাকার নিচে নেমে তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হতো, কিন্তু এই পরিস্থিতিতে কি করে কি বলবো। अरे ऐसी पकड़ कहाँ से सीखी? SRMB TMT बार से सीखा। নিউজ হেডলাইন্স নিবেদন করছে পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের দফা। নিউজ হেডলাইন্স নিবেদন করলো পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের দফা। न्यूज फ्लैश निवेदन करछे सफेद डिटर्जेंट मेरी चॉइस मेरा सफेद। मेरी चॉइस मेरा सफेद, मेरा सफेद। অন্য স্টিল এইভাবে পরে, মাইথন স্টিল পরে এইভাবে ধাম করে। তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং। পদ্মপাঠ চোকালেন অর্জুন। প্রায় 3 বছর পর ফের তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং। 2019 লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং এবং পদ্ম ছেড়ে ঘাসফুলে অর্জুন সিং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যোগদান। তৃণমূলের উত্তরীয় পড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ফের তৃণমূলে যোগ অর্জুন সিং এর। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই অভিষেক ব্যানার্জি, যিনি সাধারণ সম্পাদক আছেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তার হাত ধরে আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের মানে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। এই ঘরটা তৈরি হওয়ার দিন থেকে আমি ছিলাম। মাঝখানে কিছু ভুল বুঝাবুঝিতে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যাই। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার যোগাযোগ হয়। তারপর থেকে তাদের ক্লিয়ারেন্স পাওয়ার পরে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসের নিজের ঘরে নিজের ফিরে এসেছি। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন, এমনটাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলে যোগদানের পর জানালেন অর্জুন সিং। এবং কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই তিনি বিজেপি ছেড়ে অর্থাৎ পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেন অর্জুন সিং। এবং কেন্দ্রের বিরুদ্ধেও তিনি যে আন্দোলন, সেই আন্দোলনেও তিনি থাকবেন, এমনটাই জানালেন অর্জুন সিং। যে রাজনীতি, যে ভুল বুঝাবুঝি, যে জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, বাংলা উন্নয়নের সাথী হিসাবে মমতা ব্যানার্জি আদর্শকে সামনে রেখে যে লড়াইটা করা দরকার আছে সারা ভারতবর্ষের মধ্যে, এই লড়াইটা খুব শীঘ্রই আপনারা সামনে দেখবেন। ভারতবর্ষের রাজনীতিতে একটা বড় লড়াই শুরু হচ্ছে। তার নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে দেবেন, এটা আমাদের বিশ্বাস আছে। বিজেপিতেই আছে। অর্জুন সিং এর এই মন্তব্যের পাল্টা বললেন দিলীপ ঘোষ। আপনারা ফেসবুকে রাজনীতি করেন, এসি ঘরে বসে রাজনীতি করা চলবে না, অর্জুন সিং বলছেন। উনি কি তাই করেছিলেন নাকি? উনি এতগুলো কেস খেলেন কি করে? যদি ফেসবুকে রাজনীতি করতাম 200 জন কর্মীকে হত্যা করা হলো কেন? আমরা রাস্তায় আছি বলে টিএমসি ভয় পেয়েছে বলে আমাদের উপর অত্যাচার করছে, কেস দিচ্ছে। আমার উপরে পশ্চিমবাংলার প্রত্যেকটা কোর্টে কেস আছে। আমি যাচ্ছি, আমি সেখানে জনসভাও করি, আবার কোর্টে গিয়ে হাজিরাও দিই, আর এটাই করবো আমি। কারণ আমরা মিশন নিয়েছি বাংলার পরিবর্তন করব। যারা বাংলার ক্ষমতার সঙ্গে অত্যাচারের সঙ্গে নিজেকে যুক্ত করে দেন, অত্যাচার সইতে পারেন না, তারা কি বললেন ওটা গুরুত্বপূর্ণ নয়। বিজেপিতেই আছে।
বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন সিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যান ঠিক বিকেল 4:28 তারপরে দীর্ঘক্ষণ বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বলেন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল তাই তিনি বিজেপিতে গেছিলেন, তবে সেই ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকতে চান এমনটাই তিনি জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং এবং সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে তাহলে কি তিনি তো তৃণমূলে अरे ऐसी पकड़ कहां से सीखी? SRMB TMT बार से सीखा। হেডলাইন্স নিবেদন করছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ করার সেরা ঠিকানা। বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন সিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ, ব্যারাকপুরের সাংসদের 3 বছর পরে ঘরে ফেরা। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের মানে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। কয়েক ঘন্টায় বদলে গেল ভাটপাড়া পদ্মের পাট চোকাতে। ভাটপাড়ায় অর্জুন সিং এর বাড়ির সামনে থেকে খোলা হলো বিজেপির পতাকা, ভিতরেও সরানো হলো মোদির ছবি, লাগানো হলো তৃণমূলের পতাকা। তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে আক্রমণ, ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না, বিজেপির সংগঠন সোশ্যাল সাইটে তোপ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর। উনিও কি তাই করেছিলেন? পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। উনি কি তাই করেছিলেন নাকি? উনি এতগুলো কেস খেলেন কি করে? অর্জুনের পথেই পুত্র পবন তৃণমূলে যোগ দিচ্ছেন। ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংও জানালেন তৃণমূল নেতা অর্জুন সিং। সাংসদ পদ ছেড়ে বিজেপি থেকে তৃণমূলে বাবুল সুপ্রিয়। ব্যারাকপুরের সাংসদ পদ কি ছাড়বেন অর্জুন সিং? এর জবাবে নাম না করে নিশানা শিশির ও দিব্যেন্দু অধিকারীকে। রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে 2 কিশোরের মৃত্যু, আতঙ্কিত অন্য রোয়ারদের পরিবার। কেন ছিল না ফলবট? দুর্যোগের সময় কেন সবাইকে পারে নিয়ে আসা হয়নি? উঠছে নানান প্রশ্ন। আজও কাল বন্ধ লেক ক্লাব। সরোবরে দুর্ঘটনার দায় কার? লেক ক্লাব পরিবেশবিদ চাপানুতর। পরিবেশ আন্দোলনে লেকে বন্ধ স্পিডবোট থাকলে বাঁচানো যেত দাবি ক্লাবের। পাল্টা ক্লাবের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবেশবিদদের। রবীন্দ্র সরোবরে মর্মান্তিক দুর্ঘটনা, রোয়িং অনুশীলনে মৃত্যু সাউথ পয়েন্টের 2 পড়ুয়ার। লেক ক্লাবকেই কাজ করায় তুলছে পরিবার। আজই রোয়িং প্রতিযোগিতার ফাইনালে অংশ নেওয়ার কথা ছিল সৌরদীপ ভূষণের। হেডলাইন্স নিবেদন করলো ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ করার সেরা ঠিকানা। যাদের সঙ্গে 30 বছর ছিলেন তাদের যদি ছাড়তে পারেন, 3 বছরে ছাড়তে কতক্ষণ লাগে? যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। কাল পর্যন্ত যাকে চোর ডাকাত গুন্ডা বদমাশ বলেন তার হাত থেকে ঝান্ডা নেওয়া, এটা কি ধরনের সম্মান আমি জানি না। एयर कंडीशन घर में बैठकर बंगाल में राजनीति नहीं किया जा सकता है। প্রশাসনিক যে চাপ এবং অত্যাচার সেটা উনি সহ্য করতে পারছেন না, তাই সারেন্ডার করেছেন। নিউজ রুম লাইভে আপনাদের সঙ্গে আমি তমশ্রী। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে অর্জুন সিং। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে নাম লেখালেন ঘাসফুল শিবিরে। তৃণমূলে যোগ দিয়ে নিশানা করলেন বঙ্গ বিজেপিকে। জবাব দিতে দেরি করেনি পদ্ম শিবিরও। 2019 সালের 14ই মার্চ তৃণমূলের সঙ্গে 21 বছরের সম্পর্ক চুকিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। 2022-এর 22শে মে 3 বছর পর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে অর্জুন। মমতা ব্যানার্জি নির্দেশেই অভিষেক ব্যানার্জি হাত ধরে ভারতীয় জনতা পার্টি ছেড়ে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি।
অর্জুন সিংয়েরও একাধিক ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে এবং কেসে জর্জরিত, প্রশাসনিক চাপ এবং অত্যাচার সেটা উনি সহ্য করতে পারছেন না, তাই সারেন্ডার করেছেন। পাট শিল্প ইস্যুতে সম্প্রতি সুর বদল, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধেই সরব হন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তখন থেকে জল্পনা, সেই জল্পনাই রবিবার সত্যি হলো। ভাটপাড়া থেকে আলিপুরের 5 তারা হোটেল, সেখান থেকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, ফের তৃণমূলে অর্জুন সিং। মাঝখানে কিছু ভুল বুঝাবুঝিতে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যাই। এসেছিলেন স্বাগতম, যাচ্ছেন টাটা। ভারতীয় জনতা পার্টি নিজের জায়গায় আছে। बंगाल में जमीन स्तर पर जो नहीं लड़ाई लड़ेगा, सिर्फ एयर कंडीशन घर में बैठकर फेसबुक से राजनीति नहीं होती है, और इसीलिए बंगाल बीजेपी का दिनों दिन जो ग्राफ गिर रहा है उसका यही कारण है। উনি কি তাই করেছিলেন নাকি? উনি এতগুলো কেস খেলেন কি করে? যদি ফেসবুকে রাজনীতি করতাম 200 জন কর্মীকে হত্যা করা হলো কেন? যারা বাংলার ক্ষমতার সঙ্গে অত্যাচারের সঙ্গে নিজেকে যুক্ত করে দেন, অত্যাচার সইতে পারেন না, তারা কি বললেন খুব একটা গুরুত্বপূর্ণ নয়? দীর্ঘদিন ধরে যে জুটের সমস্যা, যিনি মন্ত্রী ছিলেন তাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি। টিএমসিতে গেলে পাট শিল্প বাঁচবে, টিএমসি বাঁচবে কিনা ঠিক নেই। আর যদি তাই বাঁচাতে পারতেন তাহলে নেত্রীকে ছেড়ে এসেছিলেন কেন? বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছেড়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন অর্জুন সিং। কি করবেন? তিনি কি ব্যারাকপুরের সাংসদ পদ ছাড়বেন? নাম না করে অর্জুন নিশানা করলেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে। তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে দুজন সাংসদ এখনো আছেন যিনি বিজেপি করছেন, তারা রিজাইন করুন। আমি 1 ঘন্টা লাগবে না, সেই রিজাইন করে দল যেই ডিসিশন দেবে 1 সেকেন্ডের মধ্যে সেই ডিসিশন পালন। অর্জুন দা আজকে আমি মনে করি রাজনৈতিক মৃত্যু ঘটলো। 2019 লোকসভা ভোটে বিজেপির টিকিটে ব্যারাকপুরের সাংসদ হন অর্জুন সিং। 21 বিধানসভা ভোটে সেখানে সবুজ ঝড়। ব্যারাকপুরের 7টি আসনের মধ্যে মাত্র একটিতে জয়ী বিজেপি। শুধুমাত্র ভাটপাড়ায় জেতেন অর্জুন পুত্র পবন সিং। চলে আসবে, শরীর খারাপ আছে, এই জন্য আসেনি না, আজকে উপবাস। অর্জুনের দল বদল, ভাটপাড়াতেও ভোল বদল, গেরুয়া সরিয়ে ভাটপাড়া সবুজ। নিউজ 18 বাংলা। অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে, অর্জুনের খাস তালুক ভাটপাড়া ও গেরুয়া থেকে সবুজ, ভাটপাড়ার ভোল বদল। রবিবার দুপুরে ভাটপাড়ায় বিজেপির অফিসে অর্জুন সিং এর সাংবাদিক বৈঠক। বিজেপি সাংসদের মুখে দল ছাড়ার কাউন্টডাউন। অর্জুনের পেছনে তখন নরেন্দ্র মোদী, অমিত শাহের ছবি, পদ্ম প্রতীক। যখন যুদ্ধ শুরু হয় বা যুদ্ধ শেষ হয়, কি কাউন্টডাউন শুরু হয়েছে বা কাউন্টডাউনের শেষের কাউন্টডাউন শুরু হয়েছে। এর মাত্র কয়েক ঘন্টা পরেই দল বদল, রং বদল। রবিবার বিকেলে তৃণমূলে অর্জুন সিং। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের, মানে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। অর্জুনের দল বদল, অর্জুনের খাস তালুক ভাটপাড়াতেও ভোল বদল। অর্জুন তৃণমূলে যোগ দিতেই ভাটপাড়ায় বিজেপির অফিস থেকে পদ্ম পতাকা খোলা শুরু হয়ে যায়। সরিয়ে দেওয়া হয় মোদী শাহের ব্যানার, লাগানো হয় তৃণমূলের পতাকা। কিছুক্ষণ আগেও এখানে ছিল বিজেপির সমস্ত পতাকা, কিন্তু সমস্ত পতাকাগুলোকে খুলে এখন কিন্তু সেখানে জলজল করছে টিএমসির তৃণমূলের পতাকা।
অর্জুন সিং এর খাস তালুক ভাটপাড়া। তৃণমূলের টিকিটে এই কেন্দ্র থেকে তিনি 4 বারের বিধায়ক। এখন বিধায়ক তার ছেলে পবন, বিজেপির বিধায়ক। তিনিও বাবার পথেই। ভাটপাড়াতেও তাই ভুল বদল। দুপুর পর্যন্ত গেরুয়া, বিকেলে ফুটল সবুজ ফুল। নিউজ 18 বাংলা। ভাটপাড়ার দাপটে নেতা, লম্বা রাজনৈতিক কেরিয়ার। গত লোকসভা ভোটের মুখে ফুল বদল। 21-এর বিধানসভা ভোটের 1 বছর পরে ফের লক্ষ্য বদল। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন অর্জুন সিং। তৃণমূল থেকে বিজেপিতে, আবার বিজেপি থেকে তৃণমূলে। রাজনীতিতে সবকিছু সম্ভব। প্রায় 30 বছরের রাজনৈতিক ক্যারিয়ার। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি। কংগ্রেসের টিকিটে 1995 সালে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর হন। 1998 সালে যোগ দেন তৃণমূলে। 2001 সালে ভাটপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের বিধায়ক হন। এরপর টানা 2019 সাল পর্যন্ত ভাটপাড়ার বিধায়ক। 2010 থেকে 2019 ভাটপাড়া পুরসভার কাউন্সিলরও নির্বাচিত হন। এই 10 বছর ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানও ছিলেন অর্জুন সিং। 2019 সালে লোকসভা ভোটের মুখে ফুল বদল করেন অর্জুন সিং। ঘাসফুল ছেড়ে হাতে তুলে নেন পদ্ম ফুল। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়ান অর্জুন সিং। ভোটের দিন নেমে পড়েন ময়দানে। সেদিন ভোটের ব্যারাকপুর গরম, দফায় দফায় গোলমাল, কখনো বচসা, কখনো দৌড়। 2019 সালে ব্যারাকপুরের সাংসদ নির্বাচিত হন অর্জুন সিং। এরপর 2021-এর বিধানসভা ভোট। নিজের ছেড়ে আসা কেন্দ্র ভাটপাড়ায় ছেলে পবন সিংকে প্রার্থী করেন অর্জুন। গত বছর বিধানসভা ভোটে ভাটপাড়ায় তুলকালাম। সেদিনও ময়দানে নামেন অর্জুন সিং। ভাটপাড়া থেকে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন অর্জুন পুত্র পবন। বিজেপিতে যাওয়ার পর থেকে নানা ইস্যুতে বারবার তৃণমূলকে নিশানা করেছেন অর্জুন সিং। বারবার তার খাসতালুক ভাটপাড়া এবং ব্যারাকপুর উত্তপ্ত হয়েছে। এহেন অর্জুনেরই সম্প্রতি সুর বদল। পাটশিল্পের ইস্যুতে মোদী সরকারের মন্ত্রীকেই নিশানা করেন বিজেপি সাংসদ। মমতাকেও আন্দোলনে নামার ডাক দেন। এতেই জল্পনা বাড়ছিল, তাহলে কি এবার অর্জুনের ঘর ওয়াপসি? রবিবার সকালে অর্জুনই সেই ইঙ্গিত দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন থেকে দল গঠন করেছিলেন তার আগে থেকে ওনার সঙ্গে আমি কাজ করেছি। রাজনীতিক পরেও একটা সম্পর্ক থাকে। হয়তো আমরা ক্যামেরার সামনে অনেক কিছু বলি, আর কিন্তু সম্পর্কটা থাকে। কংগ্রেস দিয়ে শুরু, তারপর তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এবার বিজেপি ছেড়ে ফের তৃণমূলে। অর্জুনের আবারও লক্ষ্য বদল। নিউজ 18 বাংলা। এবার অন্যান্য খবরের দিকে চোখ রাখবো। রোয়িং অনুশীলনের সময় 2 পড়ুয়ার মৃত্যু। বোটে থাকা বাকি 3 জন সাঁতরে ফিরে এলেও 2 পড়ুয়া কেন পারল না? দুজনেই তো ভালো সাঁতার জানত। এই মৃত্যুর দায় কার? এ নিয়ে চাপানোতর চরমে। সাধুকা এবং সৌরদীপ চ্যাটার্জি, এই 2 নাবালক গতকাল ঠিক রবীন্দ্র সরোবরের এই জায়গাতেই তারা এখানে রোয়িং করছিলেন এবং আচমকাই ঝড়ের সময় সেই বোট উল্টে যায় এবং তার ফলেই তারা তলিয়ে যায়। শনিবার বিকেলে রবীন্দ্র সরোবরে রোয়িং অনুশীলনের সময় কালবৈশাখী। বোট উল্টে সাউথ পয়েন্ট স্কুলের 9ম ও 10ম শ্রেণীর পড়ুয়ার মৃত্যু। আমাদের রোয়িংয়ে এক্স্যাক্ট এজ যদি স্টার্ট করার মনে করেন, সেটা আমরা মনে করি 8 to 9। এটা ইন্টারন্যাশনালিও রিকমেন্ডেড, বাট দে শুড নো সুইমিং। সুইমিং ইজ সব দিয়ে দরকারি হয় সুইমিং এখানে। অনেকেরই প্রশ্ন, কালবৈশাখীর সতর্কবার্তা সত্ত্বেও কেন রোয়িং এর অনুমতি দেওয়া হলো? ঝড় দেখেও কেন অনুশীলন বন্ধ করা হয়নি? রেস্কিউ বোট তুলে দেওয়া হলেও বিকল্প ব্যবস্থা কেন রাখা হয়নি? ডিজেল বা পেট্রোল বোটে দূষণের সমস্যা হলে কেন ব্যাটারি চালিত রেস্কিউ বোট ছিল না?
একটা রেস্কিউ বোট থাকা অত্যন্ত দরকার। লেকে পেট্রোলের বোটের বিরুদ্ধে আমিও। বাচ্চার জীবন বেশি না মাছের জীবন বেশি? একটা রেস্কিউ বোট থাকলে মাছ মারা যাবে না যদি আমি এমার্জেন্সিতে এটাকে ইউজ করি। যেহেতু আমাদের বলা হয়েছে কেএমডিএ থেকে যে ফলোবোট ইউজ করবেন না, সেহেতু আমরা ফলোবোট রাখিনি। এবং এটা সত্যি যে আজকে যদি ফলোবোট থাকতো, এই দুটো বাচ্চার জীবন বাঁচার চেষ্টাও তো নয়, বাঁচতো। দুটো ছেলে মারা গেছে, এটা খুব দুঃখজনক ঘটনা। যারা জলে নামবে তাদের লাইফ জ্যাকেট পরাটা ম্যান্ডেটরি। দ্বিতীয়ত, এত ঝড় জল, এত তীব্র বেগে ঝড় আসছে, তা সত্ত্বেও সন্ধ্যেবেলা বিকেলবেলা বাচ্চাদের কেন জলে নামতে দেওয়া হলো? দুই পড়ুয়ার মৃত্যু ঘিরে এভাবেই চাপানুতোর চরমে। নিউজ 18 বাংলা। রোয়িং প্রতিযোগিতার ফাইনালে আর নামা হলো না সৌরদীপ পুষণের। আজই ছিল ফাইনাল। তার আগে শনিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু সাউথ পয়েন্টের দুই ছাত্রের। শনিবার বিকেলে কলকাতায় কাল বৈশাখী, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার। এই দুর্যোগের সময় রবীন্দ্র সরোবরে আরো 3 বন্ধুর সঙ্গে রোয়িং অনুশীলন করছিলেন সাউথ পয়েন্ট স্কুলের নবম এবং দশম শ্রেণীর পড়ুয়া পুষণ সাধুকা এবং সৌরদীপ চট্টোপাধ্যায়। ঝড়ে উল্টে যায় তাদের বোট। বাকি 3 জন সাঁতরে ফিরে এলেও পুষণ ও সৌরদীপ তলিয়ে যায়। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, তখন কক্স বললো যে তাড়াতাড়ি যে প্যাডেল কর। হঠাৎ একটা এমন ঝড় শুরু হলো, এমন হাওয়া দিচ্ছে, পুরো বোট উল্টে গেল। আমি দেখেছি আমরা 4 জন একসাথে সাঁতার কাটা শুরু করেছি। তারপর আমি যখন ওদেরকে দেখতে পাচ্ছি না, আমি বলেও ছিলাম যে ওদের দুজনকে কিন্তু 2 लोग अभी तक उठा नहीं है, पानी के अंदर है। তখন বলছে যে ও লোক সুইমিং জানতে হয় না। তো আমি বললাম হ্যাঁ। তো বলছে যে তো ফির উঠে গিয়া। পরে দুজনের দেহ উদ্ধার হয়। মেঘটা উঠেছে, তখন তো ওকে একটু খেয়াল করা উচিত ছিল না? তখন তো ওকে তো করেনি, ওকে নাকি নামিয়ে দিয়ে চলে গেছে। যখন মেঘ উঠেছে তখন ওকে নাকি নামিয়ে দিয়ে পালিয়েছে। পুষণ সাধুকা সাউথ পয়েন্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্র, বাড়ি ঢাকুরিয়ার ঝিল রোডে। সৌরদীপ চট্টোপাধ্যায় সাউথ পয়েন্টেরই দশম শ্রেণীর পড়ুয়া, বাড়ি রাজা বসন্ত রায় রোডে। শনিবার আন্তঃস্কুল রোয়িং প্রতিযোগিতার সেমিফাইনালে যেতে সৌরদীপরা। রবিবার ছিল ফাইনাল, তার জন্যই চলছিল অনুশীলন। ফাইনালে আর নামা হলো না দুই পড়ুয়ার। অত বড় একখানা কালকে ঝড় বৃষ্টি হলো, মানে দ্বিতীয় আমফান প্রায়। সেখানেতে ওয়ার্নিং ছিল, মানে সারা দিনই ঘোলাটে আকাশ ছিল। তারপরেও তারা অ্যালাউ করলো যে এই ছেলেগুলোকে নামাতে। যথেষ্ট ভালো সুইমার ও, মানে ও ক্যালকাটা স্পোর্টস ক্লাবে 1 বছর, সাদার্ন অ্যাভিনিউ সুইমিং ক্লাবে 2 বছর। তা সত্ত্বেও মানে ঝড়ের মধ্যে ঢেউয়ের সাথে পারা মুশকিল। ওখানে যদি স্পিড বোট থাকতো হয়তো এরকম হতো না। ক্যালকাটা রোয়িং ক্লাবেই অনুশীলন করতেন সাউথ পয়েন্টের এই দুই পড়ুয়া। দুজনেই দক্ষ সাঁতারু। তারপরেও কিভাবে বোট উল্টে জলে ডুবে মৃত্যু? এর দায় কার? কোথায় গাফিলতি? উত্তর পাচ্ছে না সাধুকা এবং চট্টোপাধ্যায় পরিবার। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। এবার ঝাড়গ্রামের একটি খবরের দিকে নজর রাখবো। পার্ক নাকি আস্তকর, বোঝা দায়। দুর্গন্ধে জীবন অতিষ্ঠ। ঝাড়গ্রামের প্রাণকেন্দ্রে রবীন্দ্র পার্ক যেন আস্ত এক ডাম্পিং গ্রাউন্ড। আবর্জনা দুর্গন্ধের জেরে রবীন্দ্র পার্কের দিকে আর কেউ ঘেঁষেন না। ঝাড়গ্রামের প্রাণকেন্দ্রে রবীন্দ্র পার্ক, শহরের নস্টালজিয়া, রবীন্দ্র চর্চার অন্যতম কেন্দ্র। ছোট থেকে বয়স্ক, খেলা থেকে আড্ডা, প্রাতঃভ্রমণ, বইমেলা সবই হতো এক সময়। এখন সব বন্ধ। রবীন্দ্র পার্ক এখন যেন ডাম্পিং গ্রাউন্ড, যেখানে সেখানে আবর্জনা, দুর্গন্ধে হাঁটা দায়। যত রকম জঞ্জালের ভ্যাট এবং যাবতীয় কিছু নোংরা ওই রবীন্দ্র পার্কের ভেতরে রাখা হচ্ছে এবং রাস্তার সামনে নোংরা অবস্থায় দুর্গন্ধময় যুক্ত। এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা পরিবেশ, সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে মিউনিসিপ্যালিটি। সমস্ত নোংরা জমিয়ে ফেলে ওখানে রাস্তাটা দিয়ে হাঁটা যায় না। পার্ক জুড়ে আবর্জনা, ময়লা ফেলার গাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে ডাস্টবিন, মুক্তমঞ্চের পাশে জলের ট্যাঙ্ক, বন্ধ রবীন্দ্র চর্চা।
অভিযোগ সন্ধে নামলেই দুষ্কৃতীদের দখলে চলে যায় রবীন্দ্র পার্ক। রাস্তা ঠিকমতো আলো থাকছে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ময়লার গন্ধ। কোনো সুস্থ পরিবেশে মানুষ ওখানে থাকতে পারবে না। বাজারের মার্কেটের ময়লাটা ফেলতে সুবিধা হয় তো, হ্যাঁ, আমাদের এই মার্কেট থেকে বাজার থেকে টেনে এনে এখানে ময়লাটা ফেলতে সুবিধা। ময়লা আজকে পরিষ্কার করা হয়েছে, প্রায় প্রতিদিনই করা হচ্ছে। মানুষ যদি সহযোগিতা না করে তাহলে আমাদের একা পৌরসভার পক্ষে এত কিন্তু করা সম্ভব নয়। আমরা যদি প্রতিদিনই আমরা পরিষ্কার করছি, কিন্তু প্রতিদিনই তো ময়লাগুলো পড়ছে পড়ছে। এই পার্কের সামনের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্কের আশপাশের এলাকাতেই জেলা শাসক, মহকুমা শাসক, এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপারের বাংলো, রয়েছে হাসপাতাল। তা সত্ত্বেও রবীন্দ্র পার্ক বেহাল, আবর্জনা দুর্গন্ধে পার্কে ঢোকা দায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। ফলক আছে, পার্ক নেই। ছোটদের পার্ক নিয়েও দুর্নীতির অভিযোগের আঙুল মঙ্গলকোটে তৃণমূল পরিচালিত শিমুলিয়া 2 নম্বর পঞ্চায়েতের থেকে। শুরু রাজনৈতিক চাপানোতর। একই গ্রাম, 200 মিটারের মধ্যে দুটি পার্ক। ছোটদের পার্কের জন্য দু জায়গাতেই বসেছে ফলক। এক জায়গায় পার্কের বদলে গজি উঠেছে কচু বন, আগাছায় ঢেকেছে ফলক। আরেক জায়গায় দোলনার জন্য বসেছে পাইপ, ব্যাস ওই পর্যন্তই। অথচ সরকারি খাতায় খরচ হয়ে গিয়েছে 4.5 লক্ষ টাকা। এমনই দুর্নীতির অভিযোগ বর্ধমানে। মঙ্গলকোটের শিমুলিয়া 2 নম্বর পঞ্চায়েত। অভিযোগ, সিঙট গ্রামে ফলক লাগিয়েই সরকারি প্রকল্পের টাকা হজম করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। মাঝের গুড়ে ওই টাকাটা আমার এখানে কাজ করবো বলে নিয়ে এসছে, কিন্তু ওখানে কিচ্ছু হয়নি। সে টাকা পুরো ঢুকে গিয়েছে। শিশুদের পার্ক হবে, সাইন করে নিচ্ছে, ফলক লাগিয়ে দিচ্ছে, টাকা উঠে যাচ্ছে। 4 বছর অতিক্রম হয়ে গেল, ফলকই রয়ে গেছে। আজও পর্যন্ত কোনো শিশু উদ্যান হয়নি। টাকা আত্মসাৎ করছে সোলামুলের কিছু নেতা। এটা তদন্ত হোক, তদন্ত হলেই সবটাই তো বেরিয়ে আসবে কোথা থেকে টাকা কোথায় গেছে। এটা সম্পূর্ণ কোথাও ভুল হচ্ছে। এই কাজ কখনো হয়নি। আগে আমাদের জিও ট্যাগ করতে হয়, তার জন্য ফলক লাগাতে হয়, সেই জন্য ফলক লাগানো আছে। এর টাকা কোনোদিনই ওঠে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। প্ল্যানটা তৈরি করে গ্রাম পঞ্চায়েত, এবার সেখানটা এক্সিকিউট যখন হয় তখন আমাদের ব্লক লেভেল টিম সেটা দেখে। যেটাতে 3টি স্কিম যেটা দেখানো হয়েছে সেটা আমরা তদন্ত করে দেখেছি যে তাদের 2টি স্কিমে কোনো কাজ হয়নি। একটা স্কিমে সবাই মাত্র ডিসপ্লে বোর্ডের এক্সপেন্ডিচার হয়েছে, অন্য কোনো কিছু খরচা হয়নি। কিন্তু অন্য একটি প্রকল্প যেটা বলছে সেটা নিয়ে আমরা আলাদা করে একটা তদন্ত টিম পাঠাবো। 2018-19 সালে শিমুলিয়া 2 নম্বর পঞ্চায়েত একটি চিলড্রেন পার্ক তৈরির অনুমোদন দেয় জেলা পঞ্চায়েত দপ্তর। পার্কের জায়গা চিহ্নিত করার পর ফলকও বসানো হয়। সেখানে কাজ না হওয়ায় আরেকটি জায়গা চিহ্নিত করা হয়, সেখানেও দুর্নীতির অভিযোগ। মঙ্গলকোটে শিমুলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে সিংঘাট গ্রামে একই প্রকল্প দেখিয়ে আরো কয়েক জায়গায় টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনার কথা শুনে মঙ্গলকোট ব্লক প্রশাসন তদন্তে নেমেছে। রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। বেগুন ক্ষেত থেকে উদ্ধার কিং কোবরা। গরুমারা জাতীয় উদ্যানের পাশ থেকে ক্ষেত থেকে উদ্ধার 13 ফুট লম্বা কিং কোবরা। প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। বেগুন ক্ষেত থেকে উদ্ধার কিং কোবরা। গরুমারা জাতীয় উদ্যানের পাশে ক্ষেত থেকে উদ্ধার 13 ফুট লম্বা কিং কোবরা। প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। সামনে যাবে না। ফের লোকালয়ে হাতির দল। আতঙ্ক ডুয়ার্সের নেপুচাপুর চা বাগানে হাতি তাড়াতে গিয়ে কোনো রকমে বাঁচলেন বনকর্মীরা। ক্ষতিগ্রস্ত বন দফতরের গাড়ি। আতঙ্ক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিশ। মোতায়েন করা হয়েছে এসএসবি। মানে ভোরের দিক থেকে মোটামুটি ভাবে 8-9টা হাতির দল একটা ঘোরাঘুরি করছিল। তার মধ্যে 3টে হাতি আলাদা হয়ে গিয়ে জঙ্গলে তাকে বন দপ্তর জঙ্গল অব্দি পৌঁছে দিতে পেরেছে 3টে হাতিকে। এবং সেই সময় একটা হাতি বন দপ্তরের গাড়ির উপরেও হামলা চালায়। 2 জন কর্মী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। কিছুটা ক্ষতি হয়েছে গাড়ির। হাতিকে যেহেতু লুকিয়ে আছে, তারা বারে বারে ওদিক থেকে উত্তক্ত করে দিয়ে হাতিকে দেখার জন্য চেষ্টা করে যাচ্ছে। বোম ফাটাচ্ছে, পাথর ছুটছে।
গত বছর 1 বছর আগে এখানে ঠিক এই জায়গাতেই এরকমভাবে হাতি দাঁড়িয়ে যাওয়ায় একটা মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছিল। তারপরে বাড়ি বাড়ি জনগণকে সাবধান করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে।